বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশে রয়েছে। হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? সুতরাং এই ধরনের জনবিচ্ছিন্ন দল কি করবে না করবে সেটা দেখা যাবে 23 তারিখ। যদি তাদের জন্মের ঠিক থাকে তবে তারা যেন এসে শাহবাগে একটা মিছিল করে আমরা প্রকাশ্যে আওয়ামী লীগকে পিটিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব ধ্বংস করার নিমিত্তে মাঠে থাকবো। তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এতদিন অন্তত ক্ষমা হলেও চাইতো, কিন্তু আওয়ামী লীগ ক্ষমা পর্যন্ত চায় না। কারণ তারা মনে করে আমরা যদি আবার আসি, আবার আমরা গুমি করবো, খুনি করবো, আবার আমরা হুজুরদের মারবো, আবার আমরা জনগণের বিরুদ্ধে চলবো। সুতরাং সরকারি গেজেট 844 চলে, উনি 1400 করতে 1200 পাশে কিভাবে গেল এটা তো আমি বুঝতে পারছি। আমরা নিশ্চিত হওয়ার পরে তালিকাগুলো করেছি। 3 নম্বর, এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451 তাদের পাওয়া মতো। ওই যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ ফোন করে গুম করা হয়েছে, তাদের হিসাব কেউ দিচ্ছে না, এই সংখ্যাটা আরো বেশি। যারা গুপ্ত করছো, তোমরা গুপ্ত খুঁজে পাও না। বর্তমানে ডক্টর ইউনূস হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত। এই বাংলাদেশের শাসন ব্যবস্থা এখনো এই ডক্টর ইউনূসের হাতেই আছে। ডক্টর ইউনূসের কথার বাইরে তারেক রহমান কোনো কাজ করার সাধ্য নাই, যেটা এরকম নিখুঁত পরিকল্পিতভাবে ভারতের বিরুদ্ধে এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আপনারা জানেন ডক্টর ইউনূস কিন্তু তারেক রহমানের সাথে যে বৈঠকটা হয়েছিল লন্ডনে, সেই বৈঠকটা হয়েছিল কিন্তু ভারতের সাথে যে চুক্তিগুলি করা হয়েছে সেই চুক্তির আগে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। আমার বন্ধু মহা জাদু জানে, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাইকা টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে জানে রে। দারুণ না গানটা? এই গানটা নিয়ে আজকে একটু আলোচনা করতেছি এই জন্য যে এই বন্ধু কোন বন্ধু? মানুষের যে বন্ধুত্ব বা ওই যে প্রেম কাহিনী, সেই বন্ধুকে বুঝাইছে না। সাধক খরচ মিয়া কিন্তু এই গানটা লিখছে ওই উপরের দিকে তাকায়া, হ্যাঁ, মহাশক্তির দিকে তাকায়া। এটা একটা আধ্যাত্মিক গান। আমার বন্ধু মহা জাদু জানে, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থেকে টানে রে। এটা কিন্তু পুরাই উপরওয়ালাকে বুঝাইছে, ওনার সাথে আত্মার প্রেমের কথা বুঝাইছে। ওই গানটাই হাবিব, আমাদের হাবিবকে আপনারা চিনেন, ফেরদৌস ফয়েজের ছেলে হাবিব ফেরদৌস ওই গানটা রিমিক্স করছে অনেক আগে, সুপার হিট। গানের প্রথম দিকে কিছু আরবি কথা আছে, সুরটা একটু অন্যরকম চেঞ্জ করছে, তারপরে আসল সুরে গেছে, কথাতে গেছে, রিদেমটা ভাই দারুণ ছিল। এই গানটা বাইছা নিল আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রীর কার্যালয়ের, ওনারা বাইছা নিল। ওনাদের মিডিয়া সেল কিন্তু ভীষণ স্মার্ট। এই গানটা বাইছা নেওয়াতে কি হয়েছে জানেন? আজকে মুখে মুখে আলোচনা। হ্যাঁ ভাই, বাংলাদেশের সবাই মুখে মুখে আলোচনা। আর আমাদের প্রবাসী ভাইরাও ভাই এত খুশি হয়েছে এই গান দিয়ে। কারা করছে এটা? আমরা করছি। এই যে এডিটিং করে যে করে অনেকে, এটা কি তাই? না, একদম স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের একদম অফিসিয়াল পেজ থেকে এই গানটা দিছে। এডিটিংটা ভাই দারুণ করছে আমাদের ফার্স্ট লেডি জুবাইদা রহমানকে, দারুণ লাগছে, আমার দৃষ্টিতে দারুণ লাগছে ফার্স্ট লেডিকে। ওনার কাপড় চোপড় পরার স্টাইল দেখেন, বুঝাই যায় একজন মুসলমান, পুরা মাথা ঢেকে, এবং যে রঙের কাপড়গুলা পরছে দারুণ লাগছে। আনোয়ার ইব্রাহিমের যে ওয়াইফ, ওই ফার্স্ট লেডি, ওনাকেও কিন্তু দারুণ লাগছে, এবং 4 জনকে এক ফ্রেমে ভীষণ ভালো লাগছে আমার। দেখেন, এই মালয়েশিয়া তো বাংলাদেশের এমন কোনো প্রধানমন্ত্রী নাই বা প্রেসিডেন্ট নাই এই মালয়েশিয়া যায় নাই, কিন্তু আজকে দেখেন এটা সবচেয়ে আলোচনা কেন? এই শুধু গানের জন্য। লাগাইয়া পিড়িতের দড়ি আলগা থেকে টানোরে, ওই আলগা থেকে টানতেছে ভাই, এটা আধ্যাত্মিক একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখেন, একটা মুসলমান দেশের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে গেল, এটা নিয়ে একটু আলোচনা হবে, সেটা পরে আলোচনা করতেছি। কোন দেশে গেল? আরেকটা ইসলামিক কান্ট্রিতে গেল, মুসলমানের দেশে গেল। মালয়েশিয়া ইসলামিক কান্ট্রির মধ্যেই তো পড়ে, বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেল কই? আরেকটা ইসলামিক কান্ট্রিতে। এটা আমার কাছে ভালো লাগছে। এখন আসি, কেন প্রথম মালয়েশিয়া গেল? চীনে যাওয়ার আগে কেন প্রথম মালয়েশিয়া গেল? ভাই সোজা একটা হিসাব, সরাসরি যদি চীনে চলে যায় তাহলে ভাই বিভিন্ন রকম প্রবলেম আছে। আমরা 55 বছর যাদের সাথে সংসার করছি, এই যে সংসদে একজনকে দেখলাম, মাননীয় এক সংসদ বলতেছে তাদের সঙ্গে তো আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, এরকম কথাও বলতে শুনছি গতকাল না পরশুদিন, এরকম কথাও তো চলে। এখন দেখেন, যদি এই ইন্ডিয়াতে যাইতো তারেক রহমান সাহেব, তাহলে আমরা কি করতাম? এই আমি তো চিল্লাচিল্লি করতাম, আপনারা কি ছাড়তেন না? পুরা দেশ ঝাঁপায়া পড়তো। ওই যে আমরা বলছি না, ভারতের সাথে আঘাত করেই বাংলাদেশে আসছে, তার মানে সেটাই সত্য হইলো। আমরা কি আবার গোলাম হয়ে গেলাম? ওই কথাটাই সামনে উঠে আসতো। আবার দেখেন আরেকটা বিপদ, ভারতের মিডিয়া কি বলতো? যদি তারেক রহমান সাহেব ভারতে যাইতো, কি বলতো?
আমাদের ছাড়া কি ওরা চলতে পারবে? ওই যে শুভেন্দু বলছিল না, চাল দেবো না, ডাল দেবো না, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, না খাওয়া মাইরা ফালামু কইছিল না? তাই তো বলতো যে আমাদের কাছে আসতেই হবে ওই ডাল পেঁয়াজ আলুর জন্য, আমরা ছাড়া তো বাংলাদেশ চলতেই পারবে না। এই কথাগুলো বলতো। এখন অবশ্য অন্য কথা বলতেছে, এখন বলতেছে বেইমান বেইমান আমাদের সঙ্গে কথাবার্তা দিয়া এখন চীনে যাইতেছে। এটার কিন্তু একটা মাসুল দিতে হবে এই বিএনপি সরকারকে। হামকি ধামকি যে যা পারতেছে বলতেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সঠিক কাজটা করছে, তারিফ পাওয়ার মতো একটা কাজ করছে। কেন উনি গেল ওই দেশে? ওই দেশের সাথে মানে মালয়েশিয়ার সাথে ওনার আগের একটা ভালো সম্পর্ক ছিল অনেক আগে থেকে। আপনাদের খেয়াল আছে এই লন্ডন থেকে কিন্তু উনি এই মালয়েশিয়া আসছিল কোকোর সাথে দেখা করার জন্য, আবার এই লন্ডনে ফেরত গেছিল। তার মানে বুঝছেন তো প্রথম চয়েসটা কেন? মালয়েশিয়া ওনার প্রথম পছন্দ এই জন্য যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে ছিল মাহাথির, ওনার ছেলেদের সঙ্গে ওনার ভালো বন্ধুত্ব, এই মালয়েশিয়া থেকে উনি কিছু একটা আদায় করতে পারবে। প্রথম টোটটাই যদি মিস ফায়ার হয়, মানুষ হাসাহাসি করবে না? যার জন্য এমন একটা দেশে গেছে যেখান থেকে বাংলাদেশের জন্য কিছু একটা আনতে পারে। ভাই ব্রাদার, আপনারা অনেকেই জানেন এই যে সমুদ্র দিয়েই কিন্তু অনেকেই মালয়েশিয়া চলে যায়, মালয়েশিয়ার টানে ওইখানে যায় ভাই অনেকেই বিপদে পড়ছে, অনেকেই জেলে আছে, অনেকে কাজ ছাড়া ভাই বেকার ঘুরা বেড়াইতেছে, অনেকে পুলিশের ভয়ে ঘুরা বেড়াইতেছে, ওদের বৈধ কাগজপত্র নাই। এই ব্যাপারটা তো অবশ্যই উনি আলাপ করবে, কারণ উনি নিশ্চয়ই দেশের মানুষের পক্ষেই তো থাকবে, ওই বিপদে পড়া মানুষগুলাকে তো উদ্ধার করার চেষ্টা করবে। এটা তো গেল ভাই একটা মানবিক দিক, কিন্তু দেশের ব্যাপারে কি হবে? বহুত কিছু হইতে পারে। মালয়েশিয়ার কিছু গুণ আছে, আপনারা তো জানেন, ওরা সারা পৃথিবী ঘুরা ঘুরা ভাই তেল গ্যাস খনিজ সম্পদ এইসব আবিষ্কার কইরা বেড়ায়। এই যে রাশিয়া এত উন্নত কেন? খোঁজ খবর নিয়ে দেখেন, রাশিয়ার তেল গ্যাস খনিজ সম্পদ যত কিছু আছে কয়লা সহকারে সব কিছুর পিছনে এই মালয়েশিয়ার হাত। এই মালয়েশিয়াতে বড় বড় কোম্পানি আছে, তারা এইসব আবিষ্কার কইরা বেড়ায়, যার জন্য শোনা যাচ্ছে আমাদের তারেক রহমান সাহেব তাদেরকে অফার দিছে, মালয়েশিয়ান ওইসব বড় বড় কোম্পানিকে অফার দিছে যে ভাই আমার তো সমুদ্র আছে, আমার সমুদ্রে কিছু খুঁজা বাইর করো, এখানে তেল থাকতে পারে, গ্যাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এই ব্যাপারে আমাকে হেল্প করো। এটা একটা ভালো চাওয়া। হ্যাঁ ভাই, আমাদের অভাব অনটন থাকবে না তো যে এই সমুদ্র ব্যবহার করি। অতীতে ভাই এইসব প্লেন ছিল না, ট্রেন ছিল না, এই সমুদ্র পথেই তো যোগাযোগ হইতো, ওই সমুদ্রটাই তো আমাদের কাছে আছে, ওই সমুদ্রকে কাজে লাগাবার জন্য তাদের হেল্প চাইতে পারে, আমার নিশ্চয়ই চাইবে। এইটাও তো ভাই দেশের জন্য। দেখেন এই যে শ্রমবাজার এবং তেল গ্যাস কয়লা উত্তোলন করার ব্যাপারে যদি আলাপ হয়ে যায়, আরো অনেক ব্যাপারে আলাপ হবে, কিছু না কিছু তো নিয়েই আসতেছে আমাদের জন্য, এইটাই তো আমরা আশা করব। এই মুহূর্তে কিন্তু আছে উনি চীনে, চীনও ভাই মহাকাণ্ড ঘটাবে। আর এই চীনের ব্যাপারটা কেমন একটু আপনাদের বুঝাবার চেষ্টা করি। এই চীন কিন্তু অন্যরকম দেশ একটা, পৃথিবীর সমস্ত দেশ একদিকে, চীন একদিকে। এই চীনকে আপনি মনে করতে পারেন ওই যে রান্নার মধ্যে যে হলুদ লাগে না, সব তরকারিতে হলুদ লাগে, ওই হলুদের মতো। হ্যাঁ, ওই হলুদের মতো সব জায়গায় সে ব্যবহার হয়, অথবা ওই নুনের মতো ধরে নিতে পারেন। তরকারিতেও লাগে, খাবার সময় লাগে, নুন ছাড়া তো ভাই কোনো কিছু টেস্ট হয় না, মজা লাগে না, ওই নুনের মতো মনে করতে পারেন এই চীনকে। এই চীন কার সঙ্গে না ছিল? বাংলাদেশে যতগুলো সরকার আসছিল অতীতে সবাই সাথেই ভালো সম্পর্ক রাখছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যতদিন ক্ষমতায় ছিলেন এর মধ্যে 2 বার গেছে এই চীনে, 2 বার। আর আমাদের এরশাদ সাহেব তো 8 বছরে 4 থেকে 5 বার গেছে এই চীনে। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসছে উনিও গেছে, শেখ হাসিনা যখন ক্ষমতা আসছে উনিও গেছে, আবার যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসছে তখনও গেছে, আবার যখন আমাদের ডক্টর ইউনূস স্যার আসছে তখন তো অন্যরকম যাওয়া হয়েছে। জামাত জোয়ারে আওয়ামী লীগের মিশন ব্যর্থ, আওয়ামী লীগ ধরা খেয়েছে, আওয়ামী লীগের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে জামাত ইসলামী। এবং জামাত ইসলামী যে রাজনীতি করছে, জামাত যদি এভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের রাজনীতি চালিয়ে যেতে পারে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই যদি আনকম্প্রোমাইজিং থাকে, এক্ষেত্রে যদি তারা জিরো টলারেন্স থাকে, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা, এটাকে রিড করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। আওয়ামী লীগকে মেনে নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া, আওয়ামী লীগকে মেনে না নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে না নেওয়া। পয়েন্ট হচ্ছে এটা, হিসাব ক্লিয়ার। অতএব যারা দেখবেন যে আওয়ামী প্রশ্নে মিউ করছে যে না এটা মানে আওয়ামী দালাল, কিভাবে বুঝবেন? এবং বাংলাদেশে প্রচুর আওয়ামী দালাল, একদম মেইন স্ট্রিম, তারা সব টেলিভিশন চ্যানেলে যায়, জামাত ইসলামী তাদের দাওয়াত দেয়, বিএনপি তাদের দাওয়াত দেয়, সরকারও তাদের মূল্যায়ন করে, একদম একদম খাস আওয়ামী দালাল। এই আওয়ামী দালালদের আপনি চিনবেন কিভাবে? দেখবেন যে কিছু লোক আছে বলে টকশোতে এমন লেখে, এবং আওয়ামী দালাল কাম ভারতের দালাল, যে না না নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা 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 অগণতান্ত্রিক। ঠিক আছে, তারা বলে না যে আমরা আওয়ামী লীগ করি, তারা বলে না আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, আওয়ামী লীগ অমুক তমুক, শেখ হাসিনা খারাপ, কিন্তু আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, এটাই তো গণতন্ত্র। তারপর জনগণ তাদেরকে বর্জন করুক, জনগণ সিদ্ধান্ত দিক। এটার এই কথাটা যে কতটা ফালতু, এর বিরুদ্ধে অনেক আলোচনা আছে, আমি সেটা রিপিট করছি না। বাট ভারতের দালাল চেনার উপায় হচ্ছে এটা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, তারপরে জনগণ তাদেরকে বর্জন করুক। যেমন মুসলিম লীগকে জনগণ নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে বর্জন করে দিয়েছে। এগুলো সব ভাওতাবাজি, ভুয়া অ্যানালাইসিস। এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরা আওয়ামী লীগকে এভাবে ক্ষমতা আনতে চায়। আওয়ামী লীগ গণহত্যাকারী ফেসিস্ট দল, কিন্তু বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখনো ফেসিস্ট, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে কেমন, তাতে যে টাকার খেলা বা এই ফেসিস্ট স্ট্রাকচার যে কতটা কাজে লাগে এটা তারা জানে। এই স্ট্রাকচারে এই গণহত্যাকারী পতিত ফেসিবাদীদের নির্বাচনের সুযোগ দেওয়া হলে তারা প্রায় 100 আসন পাবে। এটা কি ফেয়ার? জনগণ না চাইলেও তারা পাবে। জনগণের চাওয়া না চাওয়া নির্বাচনে জনগণ চায় কি না চায়, এটা কি ফেসিবাদের সাথে সম্পর্কিত?
2014 সালে কি জনগণ চেয়েছে? জনগণ 5% জনগণ ভোট দিতে যায়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে না? 18 সালে চেয়েছে, তারপরে তো ক্ষমতায় তারা এসেছে। 24 সালে জনগণ আওয়ামী লীগকে চেয়েছে, তারপরে তো তারা ক্ষমতায় এসেছিল। মানে জনগণ চাওয়া না চাওয়ার উপর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে না। আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দলই না, তারা তো ফেসিস্ট। তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে আপনি দিবেন কেন? অথচ ভারতের দালালরা এটাই বলে যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত ছিল। যারা এই কথা বলবে ওরা প্রত্যেক আওয়ামী লীগ, এবং এরা হয়তো কখনো বলবে না যে আমরা আওয়ামী লীগ, কিন্তু যখন এরা ভোট দেওয়ার সুযোগ পাবে গোপনে এরা ভোটটা নৌকা মার্কায় দিবে। আমাদের সেই মাসুদ কামাল ভাই হোক, আমি নিশ্চিত মাসুদ কামাল যদি ভোট দেওয়ার সুযোগ পান, সে যতই টুকটাক আওয়ামী লীগের সমালোচনা করে, সে ভোটটা নৌকাকে দিবে। তার সমস্ত বয়ানের অ্যাক্টিভিজমের তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনো, আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা দাও। তার মানে ফেসিবাদকে ফিরিয়ে আনো, আবার ভোট গণতন্ত্র এগুলো সব ধ্বংসে বানিয়ে দাও। কোনো ভোট গণতন্ত্র লাগবে না, আবার আসুক, আবার তাদের ফেসিবাদী কাঠামো ব্যবহার করে তারা বিনা ভোটে বা রাতের ভোটে জিতুক। এইটা চায় এরা, কারণ এরা দেখেছে যে আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী না, তারপরে তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায়। তো দর্শক, এই আওয়ামী লীগের একটা মহা মিশন ছিল 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে, কিন্তু তাদের মিশন ব্যর্থ হয়েছে। তাদের মিশন ব্যর্থ করে দিয়েছে জামাত ইসলামী। দর্শক, কিভাবে? আওয়ামী লীগ বড় হাত ডাক দিয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যে আসলে লোক নাই, তাদের নেতারাও যে সব পালাতো, তারা কিছু টোকাই ভাড়া করে, কিছু পাচার করা টাকার জোরে যে কিছু লোকজনের মাধ্যমে এক জায়গায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি করায়, এটা পুরো জাতি জানে এবং তারাও জানে। ঝটিকা মিছিলও করতে পারে না, যেটা ঝটিকা মিছিল তো জামাত বিএনপি করতো, কিন্তু এই যে ঝটিকা মিছিল, ওটা সব টোকাই ভাড়া করে। যেগুলো ধরা পড়ে এগুলো সব টোকাই, চেহারা দেখলে বুঝেন না? কোনো গুরুত্বপূর্ণ নেতা সহজে ধরা পড়ে খুব কম। তো এই জায়গায় আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল যে একটা জাতীয় হাইপ তৈরি করা এবং একটা আতঙ্ক সৃষ্টি করা, যে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক আলোচনা হবে, যে আওয়ামী লীগ এখনো আলোচনার বিষয় থাকে, আওয়ামী লীগ মাঠে নামুক বা না নামুক, পুরো জাতি আওয়ামী লীগ বিষয়ে সতর্ক। এরকম একটা হাইপ তৈরি করা তাদের উদ্দেশ্য ছিল 23 জনকে কেন্দ্র করে। মাঠে নেমে যে বড় কিছু করতে পারবে না, এই যে দেখেছেন যে আসলে কি করেছে, এমন হাইপ তৈরি করেছে, এই সেই, আসলে ভালো চিনতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। গোপালগঞ্জে একটা মিছিল করতে পারেনি, গোপালগঞ্জে আপনি চিন্তা করেন। হ্যাঁ, দু একটা মিছিল করেছে একদম প্রত্যন্ত অঞ্চলের সেই জঙ্গলের ভিতরে যে রাস্তা, সেই জঙ্গলের ভিতরে রাস্তা, ওটাকে মিছিল বলে? ওই সব রাস্তায় জীবনে কোনো মিছিল হয়নি। ফরিদপুরে, গোপালগঞ্জে দু একটা মিছিলের খবর আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনি পাবেন। আবার কোথাও কোথাও রাতের আধারে, সূর্য ওঠার আগে, এবং পরিত্যক্ত কোনো বিল্ডিং এর মধ্যে তারা, এবং আস্তে আস্তে স্লোগান দেয়, জয় বাংলা, মানে মুখ থেকে খবর বের, মানে সাউন্ড বের হয় না, এবং মাস্ক পরে। এক কথা, সেই গোপালগঞ্জে আওয়ামী লীগ কিছু করতে পারে, এবং কোনো গুরুত্বপূর্ণ রাস্তা, যেসব জায়গায় বড় কোনো বাজার বা যেসব জায়গায় মিছিল টিছিল হয় বা মানুষজন ওঠে, কোথাও কিছু করতে পারেন। তা যা করেছে ওটা কোনো দাম নেই। হাইপ তৈরি করার উদ্দেশ্য ছিল, সেটা করতে পারেন। আমাদের এই এপিসোডটি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন।